হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার একটি গুরুত্বপূর্ণ টপিকস আর্টিকেল নিয়ে। আজকের ভিডিওতে আর্টিকেলের কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে আর্টিকেল টপিকটা আলোচনা করব এটি একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই রুলগুলো সবারই কাজে লাগবে। প্রথমে আসে আর্টিকেল কাকে বলে। নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে প্রকাশ করার জন্য এ অ্যান দাকে ইংরেজিতে আর্টিকেল বলে। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে তাকে নাউন বলে। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে চিহ্ন বসে তাকে প্রোনাউন বলে। আর নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে এ অ্যান অথবা দি ব্যবহৃত হয় তাকে ইংরেজিতে আর্টিকেল বলে। আর্টিকেল সাধারণত দুই প্রকার, এক ডেফিনিট আর্টিকেল, দুই ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে দি অর্থাৎ নির্দিষ্ট, দি দিয়ে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়। দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর ইনডেফিনিট অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট হচ্ছে এ বা অ্যান। ভিউয়ার্স, এবার আমরা আসি রুলে। প্রথমে আসি এর রুল। কোথায় কোথায় আর্টিকেল এ বসবে? ইউজ অফ এ। প্রথম রুলটা হলো কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে এ বসে। তাহলে কি বলা হয়েছে ভিউয়ার্স? কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝানো হবে, আর অনির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে বসবে হচ্ছে এ। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, হি বাইস এ বুক। সে একটি বই ক্রয় করে। এখানে একটি বইয়ের কথা বলা হয়েছে, কোন বই এটি নির্দিষ্ট করে বলা হয়নি। একটি বই ক্রয় করে, কারণ এখানে আর্টিকেল কি ব্যবহৃত হয়েছে? এ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 2-এ। রুল 2 কি বলা হয়েছে? ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকিলে তার পূর্বে এ বসে। ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকবে। ইংরেজি 26টি বর্ণমালার মধ্যে বাউলস হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ব্যতীত বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এই 21টি কনসোনেন্টের যে কোনো একটি কনসোনেন্ট যদি ওয়ার্ডের শুরুতে থাকে তার পূর্বে এ বসবে। আর্টিকেলের রুলস অনুযায়ী তার পূর্বে বসবে এ। তাহলে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে কি, এ ডগ। এখানে ডিটা হচ্ছে কি কনসোনেন্ট, তাই ডি এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। এটি হচ্ছে আমাদের আর্টিকেলের ইউজ অফ এ রুল দ্বিতীয় নাম্বারটা। এবার আসি আমরা রুল 3-তে। রুল 3-তে কি বলা হয়েছে? বাওয়েল বা বাওয়েলসের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। বাওয়েল কোনগুলো? আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এ 5টি হচ্ছে বাওয়েল। এই 5টি বাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। ভিউয়ার্স, আমরা রুলগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, আর প্রয়োগে ওইভাবে আমাদের প্রয়োগ করতে হবে, আর্টিকেলটা প্রয়োগ করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। তাহলে এখানে ইউনিভার্সিটি এর প্রথম অক্ষরটা কি? ইউ। তাহলে এটি হচ্ছে কি একটি বাওয়েল, আর এই বাওয়েলটা কিসের মতো উচ্চারিত হচ্ছে? ইউনিভার্সিটি। আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবো কি ইউনিভার্সিটি, অর্থাৎ এটা এই বাওয়েলটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে রুলস অনুযায়ী, আর্টিকেলের রুলস অনুযায়ী বাউল বা বাউল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসবে, আর তাই এই ইউনিভার্সিটি এর পূর্বে আর্টিকেল এ বসানো হয়েছে। ভিউয়ার্স, এবারে আসি আমরা রুল 4-এ। রুলস 4-এ কি বলা হয়েছে? বলা হয়েছে এস যদি এস এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসে। তাহলে কি কোনো একটি বাক্যের, একটি ওয়ার্ডের যদি এস
থাকে, তাহলে শুরুতে ওয়ার্ডের শুরুতে যদি এস থাকে আর ওই এসটা যদি এস এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে কি এ। আমরা এখানে একটি উদাহরণ দিয়েছি, দিস ইজ এ হাউস। হাউস, তাহলে এখানে হাউস এসটা কি এস এর মতো উচ্চারিত হচ্ছে হাউস। তাহলে এই কারণে এই হাউসের পূর্বে কি বসানো হয়েছে, আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, আমাদের 4টি রুল কমপ্লিট। এবার আসি আমরা রুল 5-এ। রুল 5-এ কি বলা হয়েছে, রুল 5-এ বলা হয়েছে হোয়াট দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে উক্ত হোয়াটের পরে এ বসে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হতে হবে, অন্য কিছু দিয়ে শুরু হলে এটা হবে না। হোয়াট দিয়ে শুরু হলে উক্ত হোয়াটের পরে এ বসে। আবার আমাদের আরেকটি লক্ষ্য করতে হবে, উক্ত হোয়াটের পরে যদি কোনো ওয়ার্ড দিয়ে শুরুতে যদি বাউল থাকে তখন আবার এ বসবে না, তখন এন বসবে। অবশ্যই এর পরে কনসোনেন্ট থাকতে হবে, তাহলে হোয়াটের পরে এ ব্যবহৃত হবে। এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি, এটা হচ্ছে কি হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। তাহলে এখানে হোয়াটের পরে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি দিয়ে শুরু হচ্ছে, হোয়াট দিয়ে শুরু হচ্ছে। আর এই হোয়াটের পরে আমরা কি ব্যবহৃত করেছি, এ। আবার এর পরে যে ওয়ার্ডটা আছে বিউটিফুল, এর প্রথম অক্ষরটা কি কনসোনেন্ট। এটা যদি বাউল হতো তাহলে এখানে আমরা এ ব্যবহার করতে পারতাম না, এখানে আমাদের অবশ্যই এন ব্যবহার করতে হতো। আমাদেরকে আর্টিকেল করার সময় এই সব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। হোয়াটের পরে এ বসবে এবং এটা আমরা রুলস থেকে শিখছি, কিন্তু আমাদের এটাও খেয়াল রাখতে হবে এরপরে ওয়ার্ড যেটা আছে এটা কি বাউল দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। না হলে আমরা যদি বাউল দিয়ে শুরু হলো এবং হোয়াট আছে, আমরা হোয়াট দেখে এখানে এন্ড এ বসিয়ে দিব, তাহলে আমাদের এটা হবে না। আমাদের অবশ্যই এটাও লক্ষ্য রাখতে হবে যে এর পরবর্তী ওয়ার্ডটা কি কনসোনেন্ট নাকি বাউল, এর ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে হোয়াটের পরে এ বসবে। তাহলে রুলসটা কি, হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে উক্ত হোয়াটের পরে এ বসে। উদাহরণ হচ্ছে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 6-এ। রুল 6-এ কি বলা হয়েছে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে। এখন আমাদের কমন নাউন কোনগুলো ওইগুলো চিনতে হবে। প্রথম আমরা নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে সেটি হচ্ছে নাউন। এরপরে কমন নাউন, কমন নাউন হচ্ছে নাউনের একটি প্রকার। তাহলে কমন নাউন কাকে বলে, কমন নাউন হচ্ছে সাধারণ ব্যক্তি বা বস্তু বুঝালে বা সাধারণ বা সমষ্টিবাচক বুঝালে তাকে কি কমন নাউন বলে। আর সিঙ্গুলার কমন নাউন হচ্ছে এখানে এক বচন, সিঙ্গুলার দ্বারা এক বচন বোঝানো হয়েছে। তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে। এ কাউ, উদাহরণ কি দিয়েছি আমরা, এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। এক কাউ, কাউটা হচ্ছে কি কমন নাউন এবং এটি কি এখানে এক কাউ, কাউ দ্বারা কি একটি কে বোঝানো হয়েছে, অর্থাৎ এটি কি সিঙ্গুলার। একের অধিক বোঝানো হলে তাহলে হতো কি এটা ফ্লুরাল, কিন্তু এখানে যেহেতু একটি বোঝানো হচ্ছে, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, তাহলে এখানে গরু কি একটি গৃহপালিত প্রাণী। তাহলে এখানে যেহেতু এটি কমন নাউন এবং এটি কি সিঙ্গুলার, তাহলে এটি কি হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। যেহেতু এখানে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হচ্ছে তার পূর্বে আমাদের আর্টিকেলের রুলস অনুযায়ী আমরা কি বসাবো, এ বসাবো। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে। আমাদের সিঙ্গুলার কমন নাউনটা আগে শিখতে হবে, জানতে হবে, এরপরে আমরা এই রুলসটা প্রয়োগ করে আর্টিকেলের সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আসি আমরা রুলস 7-এ। রুলস 7-এ কি বলা হয়েছে, প্লুরাল নাউন এর পূর্বে লিটল, ফিউ, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডেল ইত্যাদি ব্যবহৃত হলে তার পূর্বে এ বসে। তাহলে প্লুরাল নাউন,
প্লুরাল নাউন হচ্ছে কি, এখানে একের বহু বচন বোঝাবে। কোনো কিছুর নাউন হচ্ছে কি, কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর নাম বোঝালে তাই কি বলে, নাউন বলে। আর এখানে হচ্ছে প্লুরাল নাউন, অর্থাৎ বহু বচন। নাউনের বহু বচনটা হচ্ছে প্লুরাল নাউন। এবার আসি আমরা, তাহলে এখানে আমরা কি উদাহরণটা হচ্ছে হি আর্নস আ লট অফ মানি। তাহলে এখানে প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লিটল, ফিউ, গুড মেনি, লট অফ, তাহলে আমাদের কি এখানে যে লট অফ আছে, তাহলে প্লুরাল নাউনের পূর্বে লট অফ যেহেতু আছে, তাহলে আমাদের আর্টিকেলের রুলস অনুযায়ী আমাদের কি ব্যবহার করতে হবে, তার পূর্বে লট অফ থাকলে এর পূর্বে আমাদের অবশ্যই কি এ ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আশা করি রুলস 7টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা রুল 8-এ। সংখ্যাবাচক কাফল, ডজন, 100, 1000, মিলিয়ন এগুলোর পূর্বে এ বসে। সংখ্যাবাচক অর্থাৎ কোনো কিছু সংখ্যা প্রকাশ করলে, যে ওয়ার্ড দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করা হবে, তার পূর্বে সাধারণত এ বসবে। এবং ওই সংখ্যার প্রকাশের যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে, ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর অবশ্যই কনসোনেন্ট হতে হবে। আবার প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে এই রুলটা তখন কার্যকর হবে না, তখন এর জায়গায় এন বসাতে হবে। অবশ্যই সংখ্যাবাচক শব্দগুলো প্রথম অক্ষর কনসোনেন্ট হতে হবে। এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া হলো, কাফল, ডজন, 100, 1000, মিলিয়ন। এছাড়া আরো অনেক সংখ্যাবাচক ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা এখানে লিখিনি, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ শুধু এগুলোই দেখিয়েছি আপনাদের জন্য। তাহলে উদাহরণ আমরা কি দিয়েছি, দে সোল্ড এ ডজন ফ্যান্স, তারা কি 1 ডজন কলম ক্রয় করে। তাহলে ডজন, এই ডজনটা হচ্ছে কি সংখ্যাবাচক শব্দ। তাহলে রুল অনুযায়ী এই সংখ্যাবাচক শব্দের পূর্বে আমাদের কি কি প্রয়োগ করতে হবে, আর্টিকেল এ প্রয়োগ করতে হবে, যে এখানে এ প্রয়োগ করা হয়েছে। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 9। রুল 9 কি বলা হয়েছে, সংক্ষিপ্ত নামের পূর্বে এ বসে। এই যে সংক্ষিপ্ত নাম, আমরা কোনো কিছু নাম সংক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের নাম প্রকাশ করা হয়, ওইসব সংক্ষিপ্ত নামের পূর্বে অবশ্যই এ বসবে। আবার আমাদের আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সংক্ষিপ্ত নামের ওয়ার্ডগুলো প্রথম ওয়ার্ড যেটা ওইটি অবশ্যই কনসোনেন্ট হতে হবে। হি ইজ এ বি এ, তাহলে এখানে বি এটা হচ্ছে কি কনসোনেন্ট, আর এটা হচ্ছে কি বি এ একটি সংক্ষিপ্ত প্রকাশ বি এ, তাহলে এর প্রথম অক্ষর কি হয়েছে, এ হয়েছে। এরকম আরো অনেক ধরনের সংক্ষিপ্ত নাম রয়েছে যেগুলোর পূর্বে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে এ। আশা করি ভিউয়ার্স রুল 9টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা রুল 10-এ। রুল 10-এ কি বলা হচ্ছে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর, নট ব্যবহৃত হলে সে নাউনের পূর্বে এ বসে। তাহলে কি সিঙ্গুলার কমন নাউন, একটু আগেই সিঙ্গুলার কমন নাউনের সংজ্ঞাটা দিয়েছি। সিঙ্গুলার কমন নাউন হচ্ছে কি সাধারণ ব্যক্তি বা বস্তুবাচক নাম বোঝালে, আর সিঙ্গুলার কমন নাউন হচ্ছে কি এক বচন। সাধারণ ব্যক্তি বা বস্তুবাচক নামের কি এক বচন বোঝালে সেটি হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন। এর পূর্বে এরকম সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি থাকতে হবে, কোয়াইট থাকতে হবে, মেনি থাকতে হবে, রেদার থাকতে হবে, বাট থাকতে হবে, মোর, নট, এর যে কোনো একটি ব্যবহৃত হলে সে নাউনের পূর্বে আমরা কি বসাবো, এ বসাবো। ভিউয়ার্স, আমরা উদাহরণটা দেখি। হি ইজ রেদার এ জেন্টলম্যান। হি ইজ রেদার এ জেন্টলম্যান, তাহলে জেন্টলম্যান সে হয় রেদার এ জেন্টলম্যান। তাহলে এখানে আমরা কি রেদার
জেন্টলম্যান, জেন্টলম্যানের পূর্বে আমরা কি বসিয়েছি? এ বসিয়েছি। জেন্টলম্যানটা হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন। জেন্টলম্যানের পূর্বে আছে কি? রেদার আছে, তাই আমরা কি এই জেন্টলম্যানের আগে আমরা কি বসালাম? এ, আর্টিকেলটা এ বসালাম রুলের নিয়ম অনুযায়ী। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 11। রুল 11টা হচ্ছে মেনি এবং চাচের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে এ বসে। তাহলে মেনি বাক্যের মধ্যে কি থাকবে? মেনি থাকবে এবং চাচ থাকবে। মেনি অথবা চাচ এই দুটির একটি থাকবে এবং তারপরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হবে। ভিউয়ার্স, আমি সিঙ্গুলার কমন নাউনের সংখ্যাটা 2বার বলেছি, তাই আর বলতেছি না। যে সিঙ্গুলার কমন নাউন আশা করি আপনারা চিনেন। তাহলে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে কিসের পরে? মেনি এবং চার্চের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে এ বসবে। অর্থাৎ একটি বাক্যের মধ্যে মেনি এবং অথবা চার্চ এই দুইটা যে কোনো একটি থাকবে এবং তার পরে যদি সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হয়, ওই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমাদের আর্টিকেল বসাতে হবে এ। এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি, এটি হলো মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এই বাক্যের মধ্যে আমরা লক্ষ্য করি সিঙ্গুলার কমন নাউন কোনটা, আগে এটা আমাদের বের করতে হবে। সিঙ্গুলার কমন নাউন হচ্ছে বয়, বালক, অর্থাৎ এটি কি সাধারণ ব্যক্তিবাচক। এর পূর্বে কি আছে? মেনি আছে। তাহলে আমাদের রুল অনুযায়ী সিঙ্গুলার কমন নাউনের পূর্বে মেনি এবং চাচের পরে সিঙ্গুলার কমন নাউন। তাহলে মেনি পরে কি ব্যবহৃত হচ্ছে? সিঙ্গুলার কমন নাউন বয় ব্যবহৃত হচ্ছে। তাহলে ওই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ ব্যবহৃত হবে। তাহলে এখানে কি আমাদের এ ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের এই রুল উদাহরণটা কি আমাদের রুলের সাথে মিলে যায়। আর এভাবে আমরা আমাদের এক্সামে আর্টিকেলের রুলগুলো থেকে প্রয়োগগুলো সমাধান করব। ভিউয়ার্স, আশা করি আপনারা রুল 11টা বুঝেছেন। অর্থাৎ চাচ, মেনি এবং চাচ থাকলে তারপরে যদি সিঙ্গুলার কমন নাউন থাকে, ওই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হবে। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 12তে। রুল 12 কি বলা হয়েছে? মিস্টার বা মিসেস বা মিস এগুলোর পূর্বে এ বসে। অর্থাৎ এগুলো কি? সম্বোধন। আমরা কোনো বাক্যে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে মিস্টার, মিসেস, মিস এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। এই সম্বোধন করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, এই ওয়ার্ডগুলোর পূর্বে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে কি? এ। একটা উদাহরণ দিয়েছি আমরা, এ মিস্টার জামাল কল্ড অ্যাট মাই অফিস। তাহলে এখানে কি ব্যবহৃত হয়েছে? তাহলে এখানে কি ব্যবহৃত হচ্ছে? মিস্টার জামাল। তাহলে মিস্টার জামাল, জামালকে আমরা কি দিয়ে সম্বোধন করছি? মিস্টার দিয়ে। তাহলে মিস্টারের পূর্বে রুল অনুযায়ী আমরা কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি। ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি বুঝতে পেরেছেন। এর পরের রুলে আসি আমরা। এর পরের রুলটা কি? রুল 13। ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন বসে, কিন্তু শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে এ বসে। বিশেষ আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে এখানে কি বলা হয়েছে। ও দিয়ে গঠিত যত শব্দ আছে, ও হচ্ছে বাওয়েল। এ, ই, আই, ও, ইউ এই 5টি বাওয়েল রয়েছে ইংরেজি বর্ণমালা। ও তাহলে কি একটি বাওয়েল।
আমরা তো সাধারণত আমরা জানি কি বাওয়েল থাকলে তার পূর্বে অবশ্যই কি বসে, এন বসে। তাহলে এখানে কি বলা হয়েছে রুলে, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন বসে, কিন্তু শুধুমাত্র এক জায়গায় শুধু ব্যতিক্রম রয়েছে। সে ব্যতিক্রমটা কি, ওয়ানের ক্ষেত্রে। ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র এ বসে, এছাড়া আর যত বাওয়েল রয়েছে সকল বাওয়েলের পূর্বে অবশ্যই এন বসাতে হবে। একটি ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, আমরা জানি সাধারণত কয়েকটা জায়গায় কিছু ব্যতিক্রম হয়, এরকম ইংরেজি বাওয়েলের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা, শুধু ওয়ানের ক্ষেত্রে আর্টিকেল বসবে কি, এ বসবে। তাহলে এখানে কি আছে, আমরা একটা উদাহরণ দিয়েছি, গিভ মি এ 1 টাকা নোট, গিভ মি এ 1 টাকা নোট। তাহলে এখানে এ বসানো হয়েছে। ওয়ানের প্রথম অক্ষর কি, ও, এটা কিন্তু বাওয়েল। তাহলে আমরা যেটা জানি কি বাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু এখানে এ ব্যবহৃত হচ্ছে। কি জন্য ব্যবহৃত হচ্ছে, যে আর্টিকেলের রুল অনুযায়ী ওয়ানের ক্ষেত্রে ব্যতিক্রম, ওয়ানের ক্ষেত্রে এন ব্যবহৃত না হয়, এ ব্যবহৃত হয়। এজন্য কি গিভ মি এ 1 টাকা নোট, এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটা বুঝতে পেরেছেন। এবার আমরা এর পরবর্তী রুলে আসি। অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু ইত্যাদি এর পরে এ বসে। ভিউয়ার্স, আমাদের প্রথমে অ্যাডজেক্টিভ কোনটা ওইটা চিনতে হবে, তারপর আমরা দেখব যে অ্যাডজেক্টিভের পূর্বে সো বা টু ব্যবহৃত হয়েছে কিনা, এরপরে আমরা আর্টিকেল এর প্রয়োগটা করব। তাহলে আমরা উদাহরণে আসি। আয়রন ইজ সো ইউজফুল এ ম্যাটার, এই বাক্যে অ্যাডজেক্টিভ আছে কিনা আমাদের প্রথমে সেটা দেখতে হবে। এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা, ইউজফুল। ইউজফুলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি সো বা টু আছে কিনা ওইটা দেখতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি কি অ্যাডজেক্টিভের পূর্বে কি সো আছে, তাহলে আমাদের রুলস অনুযায়ী কি এরপরে ইত্যাদি থাকলে এরপরে এ বসে, এরপরে বলতে সো এর পরে না, অ্যাডজেক্টিভের পরে এ বসে। তাহলে অ্যাডজেক্টিভটা কি এখানে ইউজফুল, তাহলে ইউজফুলের পরে আমাদের কি এ বসানো হয়েছে। বেশ, আমরা রুলগুলো যদি ভালোভাবে শিখি তাহলে প্রয়োগ করতে আমাদের কি কোনো অসুবিধা হবে না। এখানে রুলসে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে সো বা টু থাকলে এরপরে এ বসে। তাহলে আমরা প্রথমে বাক্যটা দেখলাম, এখানে কি অ্যাডজেক্টিভ আছে ইউজফুল, এর পূর্বে সো আছে, তাহলে এরপরে এ বসবে। তাহলে সহজে আমরা এই সমাধানটা করতে পারি। ভিউয়ার্স, আমরা এর পরবর্তী রুলে আসি। পরবর্তী রুলে কি বলা হয়েছে, আহারের নামের আগে এ বসে না, কিন্তু আহারের নামের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলে তার পূর্বে এ বসে। আহার মানে হচ্ছে খাবার, খাবারের নামের আগে সাধারণত কি এ বসে না, অর্থাৎ খাবারের নামের আগে আর্টিকেলই বসে না, ওইখানে ওমিশন অফ আর্টিকেল ব্যবহৃত হয়। কিন্তু খাবারের নামের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন এ ব্যবহৃত হবে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা একটি রুলে জানি কি খাবারের নামের পূর্বে কি আর্টিকেল বসে না, কিন্তু আমাদের এই রুলটা অনুযায়ী আমাদের মনে রাখতে হবে কি খাবারের নামের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে কোনো একটি সেন্টেন্সে কি খাবারের নাম আছে, যদি থাকে তার পূর্বে কি অ্যাডজেক্টিভ আছে, যদি থাকে তাহলে আমরা কি আর্টিকেল এ বসাবো। যদি খাবারের নাম আছে একটি সেন্টেন্সে কিন্তু তার পূর্বে অ্যাডজেক্টিভ নেই, তখন আমরা কি আর আর্টিকেল এ বসাতে পারবো না। এবার আমরা রুল উদাহরণটা দেখি। উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 9, শি গেভ দেম এ গুড ব্রেকফাস্ট। তাহলে এখানে ব্রেকফাস্ট সকালের নাস্তা, এটা কি একটা খাবারের নাম, নাস্তার কথা বলা হয়েছে, তাহলে সকালের নাস্তাটা হচ্ছে একটি আহারের কথা বলা হয়েছে, তাহলে আহারের নাম আছে। এবার দেখতে হবে আমরা এর পূর্বে কি কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা।
অ্যাডজেক্টিভ হচ্ছে কি কোনো কি বিশেষ্য বা বিশেষণের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করলে তাকে কি বলে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করলে যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থান প্রকাশ করা হয় তাকে কি বলে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে কি গুড ব্রেকফাস্ট, তাহলে এখানে কি একটি ভালো না নাস্তার কথা বলেছে, অর্থাৎ এখানে কি গুণ প্রকাশ করা হয়েছে, তাহলে এটি কি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভটা কি গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এখানে কি আহারের নাম আছে, আহারের নামের পূর্বে কি অ্যাডজেক্টিভ আছে, তাহলে অবশ্যই রুলস অনুযায়ী আমরা এ বসাবো। কিন্তু আহারের নাম আছে, যদি গুডটা না থাকতো, যদি শুধু ব্রেকফাস্ট থাকতো, তাহলে কিন্তু আমরা আর্টিকেল এ বসাতে পারতাম না, কারণ আহারের নামের পূর্বে আর্টিকেল সাধারণত বসে না। এখানে যেহেতু অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, ওই কারণে আমরা আর্টিকেল এটা আমাদের অবশ্যই বসাতে হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা এই 15টি রুল বুঝেছেন। এই 15টি রুল যদি আপনারা ভালোভাবে শিখেন, তাহলে এসএসসি পর্যন্ত আর্টিকেল সমাধানে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এসএসসি লেভেল পর্যন্ত এই 15টি রুলে ইউজ অফ এর যে আর্টিকেলগুলো আছে, 15টি রুল থেকে আসে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রুল। এছাড়া আরো অনেক রুলই রয়েছে, কিন্তু সবগুলো আমাদের মুখস্থ করা বা সবগুলো শিখা একজন স্টুডেন্টের পক্ষে সম্ভব নাও হতে পারে। এই কারণে কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আর এর ক্ষেত্রে আর্টিকেল এর ক্ষেত্রে 15টি রুলস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি এক্সামের মধ্যে এই 15টি রুলস থেকেই ইনশাল্লাহ আসবে। ভিউয়ার্স, আপনারা যদি 15টি রুলস ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং ভালোভাবে প্রয়োগ করতে পারেন, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে কি আমরা এক্সামে ভালোভাবে কি প্রয়োগ করতে পারবো এবং ভালো আনসার পাবো। ভিউয়ার্স, এরপরে আমরা ইউজ অফ এন এ আসি। তখন আমরা ইউজ অফ এ আলোচনা করেছি। আর্টিকেল এ কোথায় কোথায় আর্টিকেল এ বসবে এই আলোচনাটা আমরা করেছি। এবার আসি আমরা কোন কোন জায়গায় বাক্যে কখন আর্টিকেল এন ব্যবহৃত হবে, ওই রুলসগুলো। ইউজ অফ এন রুল 1। সাধারণত ওয়ার্ডের শুরুতে বাওয়েল থাকিলে তার পূর্বে এন বসে। তাহলে বাওয়েল কোনগুলো আমাদের আগে ওইটা শিখতে হবে। কোনগুলো বাওয়েল আমরা যদি ওইগুলোই না জানি, তাহলে আমরা কি ওয়ার্ডে বাওয়েল আছে কিনা সেটাই জানতে পারবো না, আর এন কখন বসবে এ কখন বসবে ওইটা আমরা জানতে পারবো না। তাহলে আমাদের প্রথম বাওয়েল শিখতে হবে। আমরা জানি ইংরেজি 26টি বর্ণমালার মধ্যে 5টি বর্ণমালা হচ্ছে বাওয়েল। সেগুলো কি এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে বাওয়েল। এই 5টি বাওয়েলের যদি কোনো একটি থাকে ওয়ার্ডে, এই 5টি বাওয়েলের যদি কোনো একটি থাকে ওয়ার্ডে, তার পূর্বে এন বসবে। তাহলে আমরা এখানে উদাহরণ কি দিয়েছি, হি বাইস অ্যান এগ। ই এখানে কি এগ, এই ওয়ার্ডটার প্রথম অক্ষর কি, এটা হচ্ছে ই, যেটি কি বাওয়েল। ই হচ্ছে একটি কি বাওয়েল, এ, ই, আই, ও, ইউ, তাহলে ই কি বাওয়েল। তাহলে যেহেতু এখানে ওয়ার্ডের প্রথম অক্ষরটা বাওয়েল, সেহেতু তার পূর্বে কি রুলস অনুযায়ী কি বসবে এন বসবে। এই যে আমরা এখানে এন বসিয়েছি, হি বাইস অ্যান এগ। ভিউয়ার্স, এটি খুবই সহজ একটি রুলস, আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এর পরবর্তী রুলে আসি। পরবর্তী রুলটা কি, এস যদি এস এর মতো উচ্চারিত না হয় তার পূর্বে এন বসে। ভিউয়ার্স, আমরা এর ক্ষেত্রে দেখেছি কি
এর ক্ষেত্রে রুলটা ছিল হচ্ছে এইচ যদি এইচ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসে, আর এখানে বলা হয়েছে কি এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয় তখন তার পূর্বে এন বসবে। আমরা রুলে আসি, আমরা উদাহরণে আসি। উদাহরণটা কি, আলী ইজ অ্যান অনেস্ট টিচার। ভিউয়ার্স, আপনারা এই বাক্যটা ভালোভাবে খেয়াল করুন এবং উচ্চারণটা লক্ষ্য করুন। আলী ইজ অ্যান অনেস্ট টিচার, তাহলে এখানে HONEST এটার উচ্চারণ কি অনেস্ট। তাহলে এখানে এইচ কি এইচ এর মতো উচ্চারিত হয়েছে না, এইচ যদি এইচ এর মতো উচ্চারিত হয়েছে তাহলে এটা হওয়ার কথা ছিল হনেস্ট, কিন্তু এটা হয়েছে কি অনেস্ট। আর এই কারণে এইচ যেহেতু এইচ এর মতো উচ্চারিত হয়নি তাই এর পূর্বে কি বসবে, অ্যান বসবে। যদি এটি হনেস্ট উচ্চারণটা হতো তাহলে এ বসতো, যেহেতু HONEST এর উচ্চারণ হয় হচ্ছে অনেস্ট, তাই এর পূর্বে কি বসে, অ্যান বসে। ভিউয়ার্স, আশা করি এই রুলটা বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমরা আর্টিকেল সমাধা করার সময় এই ছোটখাটো বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 3 এর মধ্যে। রুল 3 কি বলা হয়েছে, সংক্ষিপ্ত নামের পূর্বে অ্যান বসে। ভিউয়ার্স, আমরা ইউজ অফ এর ক্ষেত্রে এরকম একটা রুল পড়েছি, সংক্ষিপ্ত নামের পূর্বে এ বসে। এখানে বলছি সংক্ষিপ্ত নামের পূর্বে অ্যান বসবে, তখন আমরা কনফিউজড হয়ে যাব কখন অ্যান বসবে কখন এ বসবে। কিন্তু আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে আমরা উদাহরণ কি দিয়েছি, হি ইজ অ্যান MA, MA, তাহলে MA, এম উচ্চারণে কি আমরা যদি বাংলায় উচ্চারণ করি তাহলে কি হবে, এ ম এম, তাহলে এ এটা হচ্ছে কি স্বরবর্ণ। যদি সংক্ষিপ্ত নামের যে উচ্চারণটা বাংলায় যদি স্বরবর্ণ আসে তখন তার পূর্বে এন বসবে, আর যদি বাংলা উচ্চারণ করার ক্ষেত্রে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, সংক্ষিপ্ত নামটা ব্যঞ্জন বর্ণ হয় তখন তার পূর্বে এ বসে। আমরা পূর্বের যে উদাহরণটা দিয়েছি ওইখানে কি দেখেন, এই যে এখানে আমরা উদাহরণটা দিয়েছি কি বিএ, তাহলে বিটা আমরা বাংলায় যদি বানান করি কি হবে, বড় শিকার এ, তাহলে কি এটা কি ব্যঞ্জন বর্ণ এসেছে, যার ফলে কি এখানে এ ব্যবহৃত হচ্ছে সংক্ষিপ্ত নামের পূর্বে। আর এখানে এখানে সংক্ষিপ্ত নামটা MA, এটা বাংলা উচ্চারণ করলে আমরা কি পাই, এ ম এম এ, তাহলে এটা হচ্ছে কি স্বরবর্ণ আসে, যার কারণে এন ব্যবহৃত হচ্ছে। তাহলে ভিউয়ার্স, আমাদের এটা লক্ষ্য করতে হবে, যদি একটি সংক্ষিপ্ত নাম থাকে ওই সংক্ষিপ্ত নামের যে প্রথম অক্ষরটা যদি আমরা বাংলায় বানান করি, যদি স্বরবর্ণ দিয়ে শুরু হয় তখন বসবে এন, আর যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তখন বসবে এ। আমাদের এই টেকনিকটা আমাদের মনে রাখতে হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা এটা নোট করে রাখবেন, তাহলে এই রুল দুটো প্রয়োগ করা আপনাদের খুবই ইজিলি হবে। না হলে আমরা পরীক্ষার সময় এই দুইটা নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাব যে কখন এ বসবে কখন এন বসবে। আমাদের এই টেকনিকটা যদি মনে রাখি তাহলে আমরা সহজেই এটি প্রয়োগ করতে পারবো। ভিউয়ার্স, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা রুল 4-এ। রুল 4-এ কি বলা হয়েছে, এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে উক্ত হোয়াটের পরে এন বসে। ভিউয়ার্স, এখানেও একটি সমস্যা, এরকম একটা রুল আমরা এর ক্ষেত্রে করেছি, এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে উক্ত হোয়াটের পরে এ বসে, কিন্তু এখানে আমরা কি দিলাম, উক্ত হোয়াটের পরে এন বসে। তখন ভিউয়ার্স আমাদের এবার আমরা কনফিউজড হয়ে যাব কখন এ বসবে কখন এন বসবে। দোনোটা রুলই কি সেম রুল, এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হবে, তাহলে হোয়াটের পরে কখন এন বসবে কখন এ বসবে, এটা নিয়ে আমরা কি কনফিউজড হওয়ার কোনো কারণে নেই। আমরা লক্ষ্য করব হচ্ছে হোয়াটের পরে যে ওয়ার্ডটা থাকবে ওইটার প্রথম অক্ষরটা কি,
এখানে কি ই, এটা হচ্ছে কি বাওয়েল। যদি এখানে কনসোনেন্ট থাকতো তাহলে আমরা কি এ বসাতাম, যেহেতু বাওয়েল আছে তাহলে আমরা বসাবো কি এন। ভিউয়ার্স, তাহলে আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম লক্ষ্য রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি হোয়াট দিয়ে শুরু হয়েছে, এরপর লক্ষ্য রাখতে হবে এর পরের যে ওয়ার্ডটা ওইটার প্রথম যে অক্ষরটা ওইটা কি, যে প্রথম যে লেটারটা ওই লেটারটা কি বাওয়েল না কনসোনেন্ট। যদি বাওয়েল হয় তাহলে আমাদের কি এন হবে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে আমাদের কি হবে এ হবে। তাহলে কি হবে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ভিউয়ার্স, আশা করি রুলটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা রুল 5-এ। রুল 5-এ কি বলা হয়েছে, ওয়ান ছাড়া ও দিয়ে গঠিত অন্য সব শব্দের পূর্বে এন বসে। এর ক্ষেত্রে আমরা দেখেছি কি শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে এ বসে, আর ওয়ান যেহেতু ওয়ানের ক্ষেত্রে এ বসে যায়, এটা একটা নির্দিষ্টভাবে বলা হচ্ছে এটা ব্যতিক্রম, তাহলে ওয়ানের ক্ষেত্রে এ বসে। এছাড়া আর বাকি সব শব্দের পূর্বে এন বসবে, কারণ ও হচ্ছে একটি বাওয়েল, ও বাওয়েল, যার কারণে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে। তাহলে উদাহরণ কি হবে অ্যান অরেঞ্জ। আশা করি ভিউয়ার্স এটা আপনারা বুঝেছেন। এরপরে আসি রুল 6-এ। রুল 6-এ কি বলা হচ্ছে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এন বসে। ভিউয়ার্স, সিঙ্গুলার কমন নাউনের সঙ্গে আমি অনেকবারই বলেছি, আবার বলছি, সিঙ্গুলার কমন নাউনটা হচ্ছে কি সাধারণ ব্যক্তি বা বস্তুবাচক নাম বুঝালে সাধারণভাবে, আর সিঙ্গুলার দ্বারা হচ্ছে কি এক বচন বোঝানো হচ্ছে। সাধারণ ব্যক্তি বস্তুবাচক নামের কি এক বচন, এক বচনটা হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন। আর এই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এন বসে, আবার সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এও বসে। কখন বসবে, যদি সিঙ্গুলার কমন নাউনটা প্রথম ওই ওয়ার্ডের প্রথম লেটারটা যদি বাওয়েল হয় তখন এন বসবে, আর যদি কনসোনেন্ট হয় তখন এ বসবে। এখানে উদাহরণ আমরা কি দিয়েছি, অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। তাহলে এখানে কি অ্যান্টটার প্রথম অক্ষরটা কি এ, অর্থাৎ বাওয়েল, যার কারণে এখানে কি এন ব্যবহৃত হচ্ছে। যদি এখানে কনসোনেন্ট থাকতো তাহলে ব্যবহৃত হতো এ। ভিউয়ার্স, আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে আর্টিকেলের সমাধান করতে হবে। ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব হচ্ছে দায়ের আর্টিকেল দায়ের রুলসগুলো। আসেন ইউজ অফ দা। দায়ের প্রথম রুল কি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে দা বসে। ভিউয়ার্স, আমরা জানি দা হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট। তো কোনো সেন্টেন্সে ব্যক্তি বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা আর্টিকেল দা বসাবো। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য বয়েজ আর প্লেইং। দ্য বয়েজ আর প্লেইং, বালকরা কি খেলা করতেছে। বালকদেরকে কি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই কারণে এখানে আর্টিকেল বসানো হয়েছে কি দা। ভিউয়ার্স, আমরা রুল অনুযায়ী এই প্রয়োগগুলো করব। এরপর আসি আমরা দায়ের রুল 2-তে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো আমাদের আগে ওইগুলো চিনতে হবে। ভিউয়ার্স, আমাদের নবম দশম শ্রেণীতে ইংলিশ সেকেন্ড পেপারের একটি গ্রামার আইটেম আছে ডিগ্রি। ডিগ্রিতে আজকের ভিডিওতে আমি ওই বিষয়ে আলোচনা করব না, আমি যেহেতু আর্টিকেলে আছি আর্টিকেল নিয়ে আলোচনা করি। তবে সামান্য কিছু বলি, ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখানে বলা হয়েছে কি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এখানে উদাহরণে কি বলা হয়েছে, ফরহাদ ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। ভিউয়ার্স, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনবো বা ডিগ্রি নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু বলতেছি এখানে কি আর্টিকেলে যেহেতু আছে এখানে সুপারলেটিভ ডিগ্রিটা হবে কি
বেস্ট, এই বেস্টের পজিটিভ ডিগ্রি কি গুড, কম্পারেটিভ ডিগ্রি কি বেটার, আর সুপারলেটিভ হচ্ছে কি বেস্ট। তাহলে গুড, বেটার, বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে এখানে এই উদাহরণের মধ্যে ফরহাদ ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি বেস্টটা হচ্ছে সুপারলেটিভ, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে তাই উদাহরণে আমরা এই রুলস অনুযায়ী বেস্টের পূর্বে আমরা কি বসাবো, দা বসাবো। এরকম আরো যত সুপারলেটিভ ডিগ্রি হবে, ওই সুপারলেটিভ ডিগ্রি থাকলে কোনো একটি বাক্যের মধ্যে আমরা আর্টিকেল করার সময় অবশ্যই তার পূর্বে আমরা দি বসাবো। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 3-তে। রুল 3-তে কি বলা হচ্ছে, ধর্মগ্রন্থ সংবাদপত্রের নামের পূর্বে দা বসে। ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থগুলো কি কি? মুসলমানের হচ্ছে আল কোরআন, হিন্দুদেরও রয়েছে ধর্মগ্রন্থ, খ্রিস্টানদেরও রয়েছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ রয়েছে। মুসলমানের যেমন কোরআন শরীফ, হিন্দুদের রয়েছে গীতা, তারপরে খ্রিস্টানদের রয়েছে বাইবেল। এরকম যত ধর্মগ্রন্থ রয়েছে, এসব ধর্মগ্রন্থ যদি কোনো একটি বাক্যে থাকে, ওই ধর্মগ্রন্থের নাম পূর্বে অবশ্যই দা ব্যবহৃত হবে। আরেকটি হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র কোনগুলো? এই যে আমাদের দেশে বিভিন্ন ধরনের দৈনিক পাঠ রয়েছে, যুগান্তর, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, এছাড়া ইন্টারন্যাশনাল রোড রয়েছে বিভিন্ন সংবাদপত্র। এরকম যেসব সংবাদপত্র, যে কোনো একটি সংবাদপত্রের নাম যখন থাকবে, যুগান্তর, প্রথম আলো, সমকাল, এক্সট্রা যেটাই থাকুক, ওই নামটার পূর্বে অবশ্যই দা বসবে। অর্থাৎ সংবাদপত্র বা ধর্মগ্রন্থ এগুলো যদি থাকে, এগুলোর নামের পূর্বে আমরা কি দা বসাবো। এটা হচ্ছে কি রুল 3। আমাদের 3rd রুলে কি বলা হচ্ছে, ধর্মগ্রন্থ আর সংবাদপত্র। বেশ, আমাদের অবশ্যই ধর্মগ্রন্থগুলো চিনতে হবে আর সংবাদপত্রের নামগুলো জানতে হবে। তখন বাক্যে যখন আমরা এগুলো দেখবো, সাথে সাথে আমরা কি আর্টিকেলের রুলস অনুযায়ী দা বসিয়ে দিব। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, শি receipts from the Holy Quran every day. She receipts from the Holy Quran every day. সে নিয়মিত কোরআন তেলাওয়াত করে বা নিয়মিত কোরআন পাঠ করে। তার হোলি কোরআন, এই হোলি কোরআনটা হচ্ছে কি মুসলমানদের ধর্মগ্রন্থ, তাই ধর্মগ্রন্থের নামের পূর্বে কি বসেছে, তা বসেছে। এরকম যদি হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা, খ্রিস্টানদের বাইবেল যেটাই থাকুক, তখন দা বসবে। আর যে কোনো সংবাদপত্রের নামে থাকুক না কেন, অবশ্যই দা বসাতে হবে তার পূর্বে। ভিউয়ার্স, আমরা এর পরবর্তী রুলে আসি, রুল 4। রুল 4 কি বলা হচ্ছে, জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। জাতি, জাতীয় সম্প্রদায়, জাতি হচ্ছে কারা, বাঙালি জাতি, আমরা হচ্ছে কি বাঙালি জাতি। তারপরে এছাড়া আরো বিভিন্ন ধরনের জাতি রয়েছে, ভারতীয়রা হচ্ছে কি ভারতীয় জাতি, এরকম। আর সম্প্রদায়, সম্প্রদায় বলতে কি বোঝায়, বাংলাদেশে কারা কারা বাস করে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধরনের লোক বাস করে। এরকম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ ধরনের আলাদা আলাদা যেসব মানুষ রয়েছে এদেরকে বলা হচ্ছে সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, এগুলো হচ্ছে কি সম্প্রদায়। তাহলে বাঙালি জাতির মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। যখন বাঙালি জাতির কথা বলা হবে তখনও দা বসবে। আর যদি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, যেই সম্প্রদায়ের কথা বলা হোক না কেন, তখন কি বসবে, দা বসবে। জাতীয় হলো দা বসবে, সম্প্রদায় হলো দা বসবে। ভিউয়ার্স, আশা করি আমরা জাতি সম্প্রদায় এটা বুঝতে পেরেছি। এবার আমরা উদাহরণে আসি। উদাহরণে কি বলা হয়েছে, দ্য মুসলিম বিলিভ ওয়ান আল্লাহ। মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে। হ্যাঁ, অবশ্যই মুসলিম জাতি শুধুমাত্র আল্লাহকেই বিশ্বাস করে। আল্লাহ এক ও অদ্বিতীয়। যেমন হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী বিশ্বাস করবে ঈশ্বরকে, তারপরে খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু খ্রিস্টকে। এরকম যার যে ধর্ম, তারা ওই ধর্মের একজনকে বিশ্বাস করে।
কিন্তু মুসলিমরা বিশ্বাস করে কি আল্লাহকে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। এরকম আল্লাহ, কোনো বাক্যে যদি আল্লাহকে নিয়ে কিছু বলা হয় অবশ্যই তা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে এখানে কি বলা হচ্ছে মুসলিমরা, তাহলে মুসলিমরা কাকে বিশ্বাস করে? আল্লাহ। অবশ্যই এখানে মুসলিমটাকে একটি সম্প্রদায়, তাহলে এই সম্প্রদায়ের নাম যেহেতু এসেছে তাহলে সম্প্রদায়ের নামের পূর্বে কি বসবে? দা বসবে। এখানে যদি হিন্দু নিয়ে কিছু লেখা থাকতো, বুদ্ধিস্ট নিয়ে কিছু লেখা থাকতো, তাহলে তখনও কি বুঝতো? দা বসতো। অর্থাৎ সম্প্রদায় থাকলেই দা বসবে। আর যদি বাঙালি জাতি নিয়ে লেখা হতো বাক্যে, সেন্টেন্সে যদি বাঙালি জাতির কথা থাকতো তখনও কি বসতো? দা বসতো। আমরা শুধু একটি উদাহরণ দিয়েছি, বাকিগুলো আপনারা অবশ্যই বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন বইয়ের মধ্যে পাবেন, ওখান থেকে আপনারা সলিউশন করে নেবেন। তাহলে আমাদের রুলটা কি? জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। উদাহরণটা কি? দ্য মুসলিম বিলিভ ওয়ান আল্লাহ। মুসলিম সম্প্রদায় এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 5-এ। রুল 5-এ কি বলা হচ্ছে? রুল 5-এ বলা হয়েছে দিক এর পূর্বে দা বসে। দিক, দিক মানে কি? দিক হচ্ছে, আমরা জায়গা হচ্ছে কি চারটি দিক রয়েছে, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। এই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই চারটি দিকে যে কোনো একটি দিকের কথা যদি কোনো একটি সেন্টেন্সে আসে এবং তার পূর্বে যদি শূন্যস্থান থাকে, তার পূর্বে অবশ্য আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হতে হবে, দা ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এই ইস্ট দ্বারা কি দিক বোঝানো হয়েছে। তাহলে কি এই ইস্ট এটা কি দিকের নাম, যেহেতু এখানে দিকের নাম বোঝানো হচ্ছে তাহলে এই রুলস অনুযায়ী অবশ্যই কি বসবে? দা বসবে। তাহলে কি দিকের পূর্বে এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এই চারটি দিকের যে কোনো একটি যদি বসানো, যদি ইস্ট বসে তখনও দা বসবে, ওয়েস্ট বসলে তখনও দা বসবে, সাউথ বসলে তখনও দা বসবে, নর্থ বসলে তখনও কি দা বসবে। সেন্টেন্স যদি এরকম দিকের নাম উল্লেখ করা থাকে অবশ্যই ওই দিকের নামের পূর্বে আমরা আর্টিকেল হিসেবে কি বসাবো? দা বসাবো। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে ইস্ট অর্থ কি পূর্ব দিক। তাহলে এই পূর্ব দিকের পূর্বে অবশ্যই কি বসছে? আর্টিকেল হিসেবে আমরা কি বসালাম? দা বসালাম। ভিউয়ার্স, আশা করি রুলস 5টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা রুলস 6-এ। রুল 6-এ কি বলা হচ্ছে? নদী, সাগর, উপসাগর, দ্বীপ ইত্যাদির নামের পূর্বে দা বসে। নদী, নদী কোনগুলো? বাংলাদেশের প্রধান নদীগুলো কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা। এই নদীগুলোর নাম যদি থাকে অবশ্যই আমার দা দিতে হবে। প্রথমে কি দা আর্টিকেল দা বসাতে হবে। সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, তারপর প্রশান্ত মহাসাগর, যে সাগরের আরব মহাসাগর, যে সাগরের নামে থাকুক না কেন এই সাগর নাম যদি থাকে অবশ্যই তারপরে আমাদের আর্টিকেল দা দিতে হবে। এরপর উপসাগর রয়েছে, দ্বীপ রয়েছে। বাংলাদেশের দ্বীপ কি উল্লেখযোগ্য একটি দ্বীপ রয়েছে কি সেন্ট মার্টিন দ্বীপ। এরকম দ্বীপের নাম থাকলে অবশ্যই কি আমাদের আর্টিকেল কি বসবে? দা বসবে। নদীর নাম থাকুক, সাগরের নাম থাকুক, উপসাগরের নাম থাকুক, দ্বীপপুঞ্জের নাম থাকুক, যেটার নামই থাকুক আমরা এর পূর্বে অবশ্যই কি সেন্টেন্সে যেটার নামে থাকুক তার পূর্বে অবশ্যই আমাদেরকে আর্টিকেল দা বসাতে হবে। এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি কি দ্য সুরমা ইজ এ বিগ রিভার। সুরমা, সুরমাটা হচ্ছে একটি নদীর নাম। তাহলে এই যেহেতু এখানে নদীর নাম সেন্টেন্সে বাক্যে নদীর নাম রয়েছে অবশ্যই আর্টিকেলের রুলস অনুযায়ী তার পূর্বে আমাদের দা বসাতে হবে, না হলে আমাদের কি এই সেন্টেন্সটা ভুল হবে। তাহলে দ্য সুরমা ইজ এ বিগ রিভার, এটা হচ্ছে সঠিক। এরপরে আসি আমরা রুল 7-এ। রুল 7-এ কি বলা হয়েছে?
একক ও অদ্বিতীয়, এর পূর্বে দা বসে। একক ও অদ্বিতীয় অর্থাৎ পৃথিবীতে যেটি একটি আছে শুধু, যার দুই নেই, দুইটা নেই, শুধুমাত্র একটা, একক ও অদ্বিতীয়, এর কোনো দ্বিতীয় নেই, শুধুমাত্র একটা আছে, তার পূর্বে দা বসে। এরকম কি আছে? আমি দুইটা লিখেছি, এছাড়া আরো আছে, আপনারা বিভিন্ন বই দেখলে এগুলো পাবেন। আমি এখানে লিখেছি কি আকাশ পৃথিবী। আকাশ আমরা সবাই দেখি, আকাশ কি শুধুমাত্র একটাই আছে? আকাশ কি দুইটা হয়? না, আকাশ কখনো দুইটা হয় না, বা আকাশের দুইটা ভাগ হয় না, আকাশ শুধুমাত্র একটাই। তাহলে কোনো সেন্টেন্সে যদি আকাশ লেখা থাকে, স্কাই লেখা থাকে, অবশ্যই তার পূর্বে দা বসবে। এরপরে দিয়েছি পৃথিবী। পৃথিবী শুধুমাত্র একটাই, পৃথিবীর কি দুইটা নেই, পৃথিবীর কোনো ভাগ নেই, পৃথিবীর কোনো কি দ্বিতীয় কি অদ্বিতীয় নেই, পৃথিবী শুধু একটাই রয়েছে, পৃথিবী। তাহলে কোনো সেন্টেন্সে যদি পৃথিবীর নাম কথা উল্লেখ থাকে, ওয়ার্ল্ড উল্লেখ থাকে, তখন অবশ্যই আর্টিকেল বসাতে হবে কি দা। এছাড়া আরো যেগুলো একক অদ্বিতীয় আরো বিভিন্ন ধরনের নাম রয়েছে, আরো একটি এরকম আরো অনেক রয়েছে, যেগুলো থাকবে ওগুলোর পূর্বে আমাদের অবশ্যই কি দা বসাতে হবে। আমরা দুইটা উদাহরণ দিয়েছি, লক্ষ্য করুন ভিউয়ার্স। প্রথম উদাহরণ তো দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় কি নীল। দ্য স্কাই, স্কাই, স্কাই মানে কি আকাশ, আকাশটা হচ্ছে কি একটি, এর কোনো অদ্বিতীয় নেই, এর কোনো দ্বিতীয় নেই, আর দুইটা নেই, আকাশ একটাই। তাই কি আকাশের পূর্বে কি বসানো হয়েছে? দা বসানো হয়েছে। এরপরে কি উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী শুধুমাত্র একটাই, তাহলে এই কারণে কি ওয়ার্ল্ডের পূর্বে কি বসানো হয়েছে? দা বসানো হয়েছে, দা। উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আশা করি রুল 7টাও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এবার আসি রুল 8-এ। রুল 8-এ কি বলা হচ্ছে? জাহাজ, উড়োজাহাজ, ট্রেন, বাস ইত্যাদির নামের পূর্বে দা বসে। ভিউয়ার্স, আমরা সাধারণত জাহাজও চিনি, উড়োজাহাজও চিনি, ট্রেনও চিনি, বাসও চিনি। এখন জাহাজ, জাহাজের বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন জাহাজ বিভিন্ন নামে। আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে কি পদ্মা নামে একটা জাহাজ আছে, এছাড়াও আরো বিভিন্ন নামে জাহাজ আছে। এরপরে উড়োজাহাজ, প্লেন, বিভিন্ন নামে কি উড়োজাহাজ রয়েছে। ট্রেন, তিতুমির এক্সপ্রেস, আরো বিভিন্ন নামে রয়েছে। বাস রয়েছে বিভিন্ন নামে, যেমন স্টার লাইন আছে, তারপরে গ্রিন লাইন আছে, এরপরে আরো বিভিন্ন নামের কি বাস রয়েছে। এরকম যে কোনো বাসের নাম, যে কোনো ট্রেনের নাম, যে কোনো উড়োজাহাজের নাম, যে কোনো জাহাজের নাম যখন থাকবে কোনো একটি সেন্টেন্সের মধ্যে, অবশ্যই ওই সেন্টেন্সের ওই জাহাজ উড়োজাহাজের নামের পূর্বে আর্টিকেল হিসেবে আমাদের দা ব্যবহার করতে হবে। টাইটানিক জাহাজ, বেশিরভাগ ক্ষেত্রে উদাহরণ টাইটানিক জাহাজ নিয়ে আসে। তো আমাদের টাইটানিক জাহাজের উদাহরণটা বিভিন্ন টেস্ট পেপারে রয়েছে, আমি এখানে টাইটানিক জাহাজ উদাহরণটা দিই, আমি আনকমন একটা নিয়ে এসেছি। ওইটা টাইটানিক জাহাজটা হচ্ছে কমন, ওইটাই আসে প্রায় জায়গায়, তো আপনারা ওইটাও দেখে নেবেন। এরকম জাহাজের নাম থাকলে কি তার পূর্বে কি বসবে? দা বসবে। এখানে আমি যে উদাহরণটা দিয়েছি ওটা হচ্ছে কি উই ওয়েন্ট টু ঢাকা বাই তিতুমির এক্সপ্রেস। এখন তিতুমির এক্সপ্রেসটা কি এটা আমরা নাও চিনতে পারি। আসলে তিতুমির এক্সপ্রেসটা হচ্ছে একটি ট্রেনের নাম। উই ওয়েন্ট টু ঢাকা, আমরা ঢাকা গিয়েছিলাম বাই দ্য তিতুমির এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেসের করে, মানে কি তিতুমির এক্সপ্রেস ট্রেনের করে। তাহলে এখানে এই ট্রেনের নাম ব্যবহৃত হচ্ছে। যেহেতু এখানে ট্রেনের নাম ব্যবহৃত হচ্ছে, আমাদের রুলও কি বলা হয়েছে কি জাহাজ, উড়োজাহাজ, ট্রেন, বাস যে কোনো একটি নাম হলে তার পূর্বে দা বসে। যেহেতু এখানে ট্রেনের নাম রয়েছে, তাহলে তার পূর্বে অবশ্যই দা বসাতে হবে। ভিউয়ার্স, আমাদের অবশ্যই জাহাজ কয়েকটি জাহাজ, যেসব জাহাজ কি খুবই পপুলার, ওইসব জাহাজের নাম আমাদের জানতে হবে। উড়োজাহাজ ওইগুলোর নাম আমাদের জানতে হবে, কয়েকটি ট্রেনের নাম আমাদের জেনে রাখতে হবে, কয়েকটি বাসের নাম আমাদের জেনে রাখতে হবে। তাহলে আমরা কি পরীক্ষায় যখন ওই নামগুলো দিবে আমরা সহজে কি চিনতে পারবো কি এটা জাহাজ বা উড়োজাহাজ বা ট্রেন বা
বাস, তখন আমরা সাথে সাথে কি আর্টিকেলের রুলস অনুযায়ী দা প্রয়োগ করব। কারণ আমরা যদি জাহাজের নামে না জানি, উড়োজাহাজের নামে না জানি, তিতুমির এক্সপ্রেস এটা কি এটাই না চিনি, তাহলে কি আমরা প্রয়োগটা করতে পারবো না। আমাদের অবশ্যই এগুলো জানতে হবে। ভিউয়ার্স, আশা করি রুল 8টা আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 9-এ। রুল 9-এ কি বলা হয়েছে? তারিখ বা ক্রমিকবাচক শব্দের নামের পূর্বে দা বসে। তারিখ বা ক্রমিকবাচক, ক্রমিকবাচক মানে কি? ক্রমিকবাচক হচ্ছে সংখ্যাবাচক, যে কোনো সংখ্যা থাকতে পারে বা তারিখ, যে কোনো তারিখ থাকতে পারে। আমি এখানে উদাহরণে একটা তারিখ দিচ্ছি, আপনারা ভাববেন না শুধু এটাই, না, যে কোনো তারিখ থাকতে পারে বা যে কোনো ক্রমিকবাচক সংখ্যা থাকতে পারে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1, 2, 3, 10, 12, 18 এরকম যে কোনো থাকতে পারে। আর তারিখ যে কোনো তারিখ থাকতে পারে, 15 তারিখ, 16 তারিখ, 16 মার্চ, 15 মার্চ, 10 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 17 মার্চ, যে কোনো তারিখ, 26 মার্চ, 16 ডিসেম্বর। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে ওইসব দিবসের তারিখগুলো ইম্পর্ট্যান্ট। 26 মার্চ, 16 ডিসেম্বর, 25 মার্চ, 21 ফেব্রুয়ারি, এগুলো বেশিরভাগ আমাদের এক্সামের মধ্যে যেসব ইয়াগুলো আসে, উদাহরণগুলো আসে, ওগুলোর মধ্যে এরকম জাতীয় দিবসগুলোই আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমাদের ওইগুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি দিয়েছি উদাহরণটা, মাই ফাদার ওয়াজ born on the 16th March in the 1970। তাহলে কি আমার বাবা 1970 সালের 16 মার্চ জন্মগ্রহণ করেন। তাহলে এখানে কি এই যে 16th মার্চ এটা কি একটি তারিখ, তাহলে এর পূর্বে কি বসেছে? দা বসেছে। আমাদের এক্সামে বিভিন্ন কবির জন্ম আসতে পারে, বিভিন্ন লেখক বা ফেমাস ব্যক্তিদের জন্ম আসতে পারে, তখন কি আমরা এই রুল অনুযায়ী দা বসাবো। এছাড়া বা যদি কোনো ক্রমিকবাচক সংখ্যা থাকে তখন আমরা কি এই রুলস অনুযায়ী কি আমরা অবশ্যই দা বসাবো। ভিউয়ার্স, এরপরে দায়ের সর্বশেষ রুলটা কি? যে সকল নাউন দ্বারা পেশা বোঝায় তার পূর্বে দা বসে। পেশা মানে কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, তারপরে শ্রমিক, এরপরে হচ্ছে আর্মি, পুলিশ, যে কোনো পেশা, এক একজন এক এক পেশায় নিয়োজিত থাকে। তো যে কোনো একটি নাউন দ্বারা যদি কি, নাউন হচ্ছে কি নাম, কোনো একটি নাউন দ্বারা যদি কারো পেশা বোঝায় তখন কি তার পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। তাহলে আমি এখানে একটি উদাহরণ দিয়েছি কি, হি জয়েন্ট দ্য আর্মিটা হচ্ছে কি একটি নাম। এখানে কি এটা হচ্ছে একটি নাউন, এই নাউন দ্বারা কি আর্মি, সে আর্মিতে কি যোগ দিয়েছে, সে সেনাবাহিনীতে কি যোগ দিয়েছে, তাহলে এটিকে একটি পেশাও বোঝানো হচ্ছে। এটি একটি নাউন, এই নাউন দ্বারা কি ওই ব্যক্তির, হি জয়েন্ট, সে মানে ওই ব্যক্তির কি পেশাটা প্রকাশ করা হয়েছে। হি জয়েন্ট দ্য আর্মি, সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। তাহলে কি আর্মিটা হচ্ছে একটি নাউন, এই নাউন দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? নাউন দ্বারা ওই ব্যক্তির পেশাটা প্রকাশ করা হচ্ছে। তাহলে কি হি জয়েন্ট দ্য আর্মি। ভিউয়ার্স, এর রুলস অনুযায়ী কি আমরা কি বলা হচ্ছে? যে সকল নাউন দ্বারা পেশা বোঝায়, আমাদের অবশ্যই নাউনগুলো চিনতে হবে, তারপরে ওই নাউন দ্বারা কি পেশা বোঝানো হয়েছে কিনা সেটা আমাদের জানতে হবে। নাউন হচ্ছে কি কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছু নাম বোঝালে তাকে নাউন বলে। এখন ওই নাউন দ্বারা কোনো ব্যক্তির নামও বোঝাতে পারে, কোনো বস্তুর নাম বোঝাতে পারে, তখন কিন্তু দা বসবে না। অবশ্যই ওই নাউন দ্বারা পেশা বোঝাতে হবে। যদি পেশা বোঝায় তখন তার পূর্বে দা বসবে।
এখানে বলা হচ্ছে হি জয়েন্ট দ্য আর্মি, যদি বলতো হি জয়েন্ট দ্য পুলিশ, তাহলে এখানে তখনও কি দা বসতো। যদি এখানে কোনো পেশা না বুঝিয়ে কোনো ব্যক্তি ও বস্তুকে বুঝাতো নাউন দিয়ে, তখন কি দা বসবে না, তখন বিভিন্ন রুলস অনুযায়ী বসবে। এখানে যেহেতু আর্মি নাউনটা দ্বারা পেশা বোঝানো হচ্ছে, অবশ্যই তার পূর্বে দা বসাতে হবে। ভিউয়ার্স, এই 10টি হচ্ছে রুল, হচ্ছে ইউজ অফ দা এর গুরুত্বপূর্ণ রুল। এর বাইরে আরো অনেক রুল রয়েছে, বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের টেস্ট পেপার, বিভিন্ন রাইটারে বিভিন্নভাবে রুলসগুলো উপস্থাপন করেছেন, অনেক অনেক রুল রয়েছে। তো এত রুল একজন স্টুডেন্টের পক্ষে শেখা সম্ভব নাও হতে পারে। এই কারণে বিভিন্ন বই থেকে আমি এই গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলসগুলো বুঝেছেন। আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং এই রুলসগুলো ভালোভাবে শিখবেন। এরপরে বিভিন্ন ধরনের টেস্ট পেপার আশা করি আপনাদের আছে, বা বিভিন্ন রাইটারের বই থেকে আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। আর্টিকেল নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের এই আর্টিকেলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আর আপনাদের এক্সামে এই রুলসগুলোর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। এরপর আসতেও পারে, তবে কি আসার সম্ভাবনা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে 95% এই রুলসগুলো থেকে, আমাদের এসএসসি লেভেলের প্রয়োগগুলো কি এই রুলসগুলো থেকেই আসে। আপনারা যদি এই রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আর্টিকেলে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। নবম দশম শ্রেণীতে আর্টিকেল সরাসরি আসে না, কিন্তু আর্টিকেলের প্রয়োগগুলো আসে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে সরাসরি আর্টিকেল নিয়ে একটি পদ আছে 5 মার্কস, তাদের জন্য অবশ্যই এগুলো শিখতে হবে। নবম দশম শ্রেণীদের জন্য এগুলো শিখতে হবে কি, তাদেরকে 1-2 এর যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলোর মধ্যে আর্টিকেলের প্রয়োগ রয়েছে। সরাসরি না আসলে কি, ডাইরেক্টলি না আসলে ইনডাইরেক্টলি আর্টিকেলের প্রয়োগ হয়। তা অবশ্যই এই রুলসগুলো সবাইকে ভালোভাবে শিখতে হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের এই ভিডিওতে এই রুলসগুলো ভালোভাবে বুঝতে পেরেছে। আপনাদের যদি বুঝতে আর কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, লাইক কমেন্টস করুন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে আসব। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।